নমস্কার। রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের ক্ষণিকের আলোচনাতে সাগর দ্বীপের দীর্ঘদিনের লড়াকু এবং প্রতিবাদী বিজেপি নেতা অরুণাভ দাস আমাদের আমন্ত্রণে আজকে রূপশ্রী সাগর নিউজ চ্যানেলে ক্ষণিকের আলোচনাতে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য অরুণাভ দাসকে আমরা শুভেচ্ছা জানাই। নমস্কার দাদা। নমস্কার। আমরা এই ক্ষণিকের আলোচনাতে একদম প্রথমেই আসবো, গত 24শে ডিসেম্বর চৌরঙ্গী শিবালয় মন্দিরের পার্শ্ববর্তী মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হলো। তার পরিপ্রেক্ষিতে গতকাল চৌরঙ্গিতে তৃণমূলের একটা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। সেই সভাতে যে লোক জমায়েত হয়েছিল সেটা বিজেপির সভার থেকেও অনেক বেশি। তাহলে তৃণমূল কি আপনাদের থেকে এগিয়ে? এ বিষয়ে কি বলবেন? নমস্কার। প্রথমে জানাই রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম। এখন আজকে যে প্রশ্নটা আপনি করলেন, সাগর দ্বীপের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনেরা বা যারা এই জনসভা নিয়ে বিভিন্ন পর্যালোচনামূলক আলোচনা করেন বা খবর রাখেন, তারা একদম পরিষ্কার হয়ে গেছে যে শাসক দল তৃণমূল বিজেপিকে দেখে ভয় পেয়ে গেছে। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনি বাংলার বাঘ। শুভেন্দু অধিকারী মানে একটা উন্মাদনা, শুভেন্দু অধিকারী মানে একটা জোশ। শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে সেখানে কাউন্টার সভা এই তৃণমূলকে করতে হচ্ছে, কারণ এরা ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দুকে ভয় পেয়ে গেছে। তার জন্য তো আজকে দেখতে পেলেন না, একজন নেতা শুভেন্দু অধিকারী জনসভা করে গেলেন আর তোলামূলের কিছু চোর এসে তার কাউন্টার সভা করছে। লোকজনেরা স্বতঃস্ফূর্ত ভাবে যাচ্ছে না, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যেতে হবে, নাহলে তোমার টোটোটা বন্ধ হয়ে যাবে, নাহলে তোমার গাড়িটা বন্ধ হয়ে যাবে, তোমার স্ত্রী যদি না যায় তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। এইরকম হুমকি দিয়ে আজকের মাঠটা ভরিয়েছে। আর আমাদের যে জনসভাটা, আপনারা সকলেই জানেন, আমাদের জনসভা করতে গেলে প্রশাসন অনুমতি দিতে পারে না, তখন নানান অজুহাত থাকে। ল অ্যান্ড মেনটেন্স ওরা মানে ঠিকঠাক করতে পারবে না, সমস্যা হবে, পাশে স্কুল আছে, নানান এক্সকিউজ বা নানান প্রশ্ন থাকে পুলিশ আধিকারিকদের। আজকে দেখুন শাসক দল যে পাল্টার সভাটা করলো, এখন সাগর মেলা নেই, এখন ল অ্যান্ড অর্ডার ভাঙার কোনো ম্যাটার নেই। এগুলো হচ্ছে পশ্চিমবাংলা তথা সাগরদ্বীপের মানুষ দেখছে তৃণমূলের এই দ্বিচারিতা। আর যতদিন এইরকম বিজেপির পেছনে বিজেপিকে সভা করতে দেবে না, বিজেপির কর্মীদের কেস দেবে, তত বিজেপির তত্তর গতিতে এগিয়ে যাবে এবং আগামী 26 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। দায়িত্ব নিয়ে বলছি, লোক দিয়ে বিচার করা যায় না তারা কতটা এগিয়ে বা পিছিয়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে লোকগুলো এসে তাদেরকে জোর করে নিয়ে এসে কেউ স্বতঃস্ফূর্ত ভাবে আসেনি। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এইরকম টিএমসির যে কাউন্টার জনসভা, আমরা আমল দিচ্ছি না। এই তৃণমূলের যে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হলো, এই সভাতে দমকল মন্ত্রী সুজিত বসু বলছে যে মুড়িগঙ্গা নদীর উপর যে ব্রিজ তৈরির প্রকল্প রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে, সেই প্রকল্পের বিরোধিতা করছে হচ্ছে বিরোধী দল। এবং আপনারা কি চাইছেন না যে মুড়িগঙ্গা নদীতে ব্রিজ হোক? দেখুন, এটা হাস্যস্কর বিষয়। আপনারা দেখেছেন, আমি এর আগেও বহু নিউজ চ্যানেলে বলেছি, ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড, প্রথমে আমি যে কথাটা বলছিলাম অন্যান্য নিউজ চ্যানেলে, আজকেরও সেম কথা বলবো। আমরা কোনোদিনও চাই না যে সাগরদ্বীপে ব্রিজ যাতে না হয়। আমরা চাই সাগরদ্বীপে ব্রিজ হোক। সাগরদ্বীপের মানুষের দুঃখ দুর্দশা, দীর্ঘদিনের অভাব অভিযোগ, যে সাগরদ্বীপের একটা ব্রিজ হোক, যাতায়াতের সুবিধা হোক, সাগরদ্বীপে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। কিন্তু আমার সেদিনকার বক্তব্য ছিল, আজকেরও সেম বক্তব্য আমি বলছি, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চাইছি ব্রিজ হোক, বলে সাগরদ্বীপের মানুষের দুঃখ দুর্দশা নিবারণ হবে। গর্ভবতী মায়েরা যে কষ্টের মধ্য দিয়ে নৌকোতে পেরিয়ে গিয়ে তাদের কাকদ্বীপে ভর্তি হতে হয়, সাগরদ্বীপে গ্রামীণ হসপিটালের অবস্থা দেখেছেন, সামান্য একটা বেগুন কাটা যদি পায়ে ফুড়ে যায় তাও তাকে রেফার লিখে দেয়। মানে এত চিকিৎসা ব্যবস্থা উন্নত এই মমতার আমলে। তো সেই জায়গা থেকে বলবো, ব্রিজ আমরা চাইছি, ব্রিজ হোক, তবে এই তৃণমূল সরকার করতে পারবে না। কারণ এই তৃণমূল সরকারের যে দেনা, সেই দেনা মাথায় নিয়ে কি করে এত কোটি টাকা দিয়ে ব্রিজ করবে? এ তো মানুষকে টুপি পরাচ্ছে, সামনে নির্বাচন, সে কারণে টুপি পরিয়ে একটা নারকেল ফাটিয়ে ব্রিজ উদ্বোধন হয়ে গেল। ব্রিজ এরা করতে পারবে না, এখনো বলছি, কিন্তু আমরা ব্রিজের বিপক্ষে নেই। ব্রিজ হোক, আমরাও চাই, তবে ব্রিজটা করা সম্ভব নয়। কারণ আপনি জানেন, রাজ্য সরকারের যে
কর্মীরা আছে তাদের ডিএর টাকা দিতে গেলে সরকার দেউলিয়া হয়ে যাবে। কোনো রিক্রুটমেন্ট নেই, আশা কর্মীদের বেতন বাড়ছে না, প্যারা টিচারদের বেতন বাড়ছে না, দীর্ঘ বছর ধরে তারা কাজ করে আছে কিন্তু সেন্ট্রাল হারে তারা মাইনে পাচ্ছে না। তো কি করে তারা এত কোটি টাকা দিয়ে ব্রিজ করবে? শুধু সাগরদ্বীপের মানুষকে নির্বাচনের সামনে লক্ষ্য রেখে সাগরদ্বীপের মানুষকে টুপি পরাচ্ছে, যাতে আবার ছলে বলে কৌশলে ভোটটা নিয়ে আবার ক্ষমতায় আসতে পারি। তো সাগরদ্বীপের মানুষ বিচক্ষণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারাও বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের এই যে ধূর্তামি আর এই যে শিলান্যাস, এই যে মিথ্যাচার, মিথ্যা প্রতিশ্রুতি যোগ্য জবাব দিয়ে দিবে আগামী 26 নির্বাচন। সাগরদ্বীপের চারিদিকে তৃণমূলের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী প্রচার হচ্ছে, আপনাদের বিজেপির পক্ষ থেকে তো তেমন কোনো উন্নয়নের প্রচার নেই, কি বিষয় বলবেন এ বিষয় নিয়ে? দেখুন, আমরা প্রচারে বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী। আপনারাই জানেন, পশ্চিমবাংলার মানুষ জানে এটা ভালো মতন করে, আয়ুষ্মান ভারত নরেন্দ্র মোদীজির প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন পাচারি করছে, এটা উন্নয়ন না, এটা চোরেদের পাঁচালি। কিন্তু আপনি এই ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাইরের কোনো স্টেটে যান, সেখানে দেখতে পাবেন যে আয়ুষ্মান প্রকল্পে কি কি সুবিধাগুলো পাচ্ছে, 5 লক্ষ টাকা করে সুবিধা পাচ্ছে। কিন্তু এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনি এই কার্ডটা নিয়ে কলকাতার কোনো একটা নার্সিংহোমে যান তো, পরিষেবা পাবেন না। মানুষকে ভাঁওতামি দেখাচ্ছে। শুধু আয়ুষ্মান প্রকল্প নয়, এটা তো এই রাজ্য সরকার চাইছে না। এর আগে আপনারা দেখেছেন পিএম কিষাণ চাইছিল না, পশ্চিমবাংলার কৃষকরা বঞ্চিত ছিল, তারপরে যদিও মানলো। তাই এরকম আমাদের বহু প্রকল্প আছে, অনেকেই জানে, অনেকেই জানে। এটা বিরোধীদের শুধু বিরোধিতা করতে হয় হলে বিরোধিতা করছে। আজকের উজ্জ্বলা যোজনা, মায়েরা ঘুটে আর কাঠের জ্বালন দিয়ে চোখ দিয়ে জল পড়তো, সে দুর্দশা, সেই চোখ দিয়ে জল বন্ধ করেছে কিন্তু নরেন্দ্র মোদী। আজকে ছোট ছোট যে ব্যবসায়ীরা, তারা কিন্তু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে লোন নিয়ে, শুধু একটা ট্রেড লাইসেন্স নিয়ে লোন নিয়ে কিন্তু ব্যবসা শুরু করেছে। এগুলো তো কই তৃণমূল সরকার তো প্রচার করবে না আর বলবেও না। অটল পেনশন যোজনা, এই যে আপনার প্রতিবন্ধীদের যে ভাতা, গর্ভবতী মায়েদের যে বাচ্চা হওয়ার পর তার যে একটা আর্থিক প্যাকেজ, সবই সেন্ট্রাল গভর্নমেন্টের। শুধু মমতা ব্যানার্জি স্টিকার লাগিয়ে নাম পরিবর্তন করে তার উন্নয়নের পাঁচালি করছে, কিন্তু এগুলো উন্নয়ন নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। সেটা এই সরকার তো কোনো কাজ নেই, শিল্প নেই, শুধু নাম পরিবর্তন করছে, আমি করেছি। এটা সাধারণ মানুষ জানে, সাগরদ্বীপের মানুষ শিক্ষিত মানুষ। এই টুপি পরিয়ে ভোট নেওয়া যাবে না, আর এই পাঁচালি ফাঁচালি ছেড়ে দিই। এ পাঁচালি না, জানে চোরেদের আবার কি পাঁচালি হবে? এ কি কি বলবো বলুন তো আর। আচ্ছা, আপনি এবিভিপি এবং হচ্ছে আরএসএস এর মতো বিশ্ব হিন্দু পরিষদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ। আমি যতদূর জানি এইসব সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে বিজেপি করা যায় না, আপনি বিজেপি করছেন, এ বিষয়ে কি বলবেন? দেখুন, আপনার জানাটাও ভুল হতে পারে। কে বলেছে এবিভিপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এগুলো করলে বিজেপি করা যায় না? একটা জায়গায় ঠিক, আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথমে দেখে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তির জায়গা। এখানে এক ব্যক্তি এক পদ বিজেপিতে, এটা কিন্তু প্রতিষ্ঠিত। বিজেপি তো একটা সাংগঠনিক দল। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে আপনার এই ভারতীয় জনতা পার্টি, যার মেম্বার সংখ্যা এত, যারা পৃথিবীর অন্য কোনো রাজনৈতিক দলে এত মেম্বার সংখ্যা নেই। সেই জায়গা থেকে আমি এবিভিপিও করেছি, আরএসএসও করেছি, বিশ্ব হিন্দু পরিষদও করেছি। কিন্তু আমি যে এখন বিজেপি করছি, আমি কিন্তু ওই সমস্ত জায়গায় পদ থেকে অব্যাহতি দিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে দায়িত্ব নিয়ে ঘুরছি। কারণ এখানে ওয়ান ম্যান ওয়ান পথ করা যায় অবশ্যই। এই এবিভিপি আরএসএস থেকে তো আমাদের কি বলবো, মানব জীবনের চারিত্রিক গঠন তৈরি হয়। মানে আমাদের সংঘের যে কাজ, অর্থাৎ আরএসএস এর কাজ, আরএসএস আজকে সারা ভারতবর্ষ জুড়ে স্বেচ্ছাসেবী কাজ করছে। আর এখান থেকে মানুষের চারিত্রিক গঠন, চরিত্র গঠন করা হয়। আর আমি সেখান থেকে চরিত্র গঠন করে নিয়েই কিন্তু আজকের ভারতীয় জনতা পার্টিতে দায়িত্ব নিয়ে করছি। হ্যাঁ, এটি বলতে পারি আমি সংঘের কোনো দায়িত্ব আছি, আবার বিজেপিতে দায়িত্ব নিয়ে কাজ করছি, এটা কিন্তু হয় না, আর এটা হবেও না। কারণ আমাদের বিজেপিতে সংবিধান আছে, সেই সংবিধান বিরুদ্ধ হবে। যে কারণে আমি প্রত্যেকটা দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আজকের ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি। গতকালের সভাতে দমকল মন্ত্রী সুজিত বসু বললেন যে বিজেপি একটা কুৎসা রটাচ্ছে, যে এসআইআর হওয়ার ফলে পশ্চিমবঙ্গে প্রায় প্রথমে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি এত পরিমাণ ভোটারের নাম বাদ চলে গেছে বলে কুৎসা রটাচ্ছে বিজেপি। কিন্তু প্রকৃতপক্ষে এত পরিমাণ হয়নি, সেটা মানে অনেক কম, এবং যে নামগুলো বাদ গেছে সেগুলো হচ্ছে মৃত ব্যক্তি বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম। এসআইআর হওয়ার ফলে প্রকৃতপক্ষে কি বিজেপির কোনো লাভ হলো, না এসআইআরটা বিজেপির ব্যাকফুটে চলে গেল? কি বলবেন এ প্রসঙ্গে? দেখুন, এখানে লাভ
আর ক্ষতি কার হলো আমি সেটা বলবো না। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, নির্বাচন কমিশন স্বশাসিত, সে কিভাবে এসআইআর করবে এটা তো 2002 সালে হয়েছিল, তখন মমতা ব্যানার্জি এসআইআর চাইছিল। আজকের আপনারা সবাই জানেন যে এসআইআর এর প্রথম বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নাকি হতে দেবে না, তার জন্য যত বড় আন্দোলন রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয় করবে। কি হয়েছে? আজকের যন্ত্রণা পড়েছে কেন শাসক দলের? পড়ার কারণ আছে। ভূতেরা এসে ভোট দিয়ে যাচ্ছে। কোনো একজন ব্যক্তি ভোট দিতে গেছিল, বলে আপনার মা তো এসে ভোট দিয়ে গেছে। বলে আমার মা কয়েক ঘন্টা আগে নাকি ভোট দিয়ে গেছে, তার মা মরে গেছে 3-4 বছর আগে, তাও ভোট দিয়ে যাচ্ছে। এ তো তৃণমূলের এগুলো, এই যে নামগুলো বাদ যাচ্ছে, একটা পরিসংখ্যান আপনারা দেখেছেন, যতক্ষণ না চূড়ান্ত লিস্ট হচ্ছে ততক্ষণ কত সংখ্যক বাদ গেল আমি সেটা বলবো না, কারণ আমি সঠিক তথ্য নিয়ে বলবো, আপনাদের কাছে হয়তো থাকলেও থাকতে পারে। আর তৃণমূল কংগ্রেস কখনোই চায় না এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ ছিল, যে কারণে তৃণমূলের এত যন্ত্রণা। শুধু শাসক দল ব্যতীত অন্যান্য যারা বিরোধী দলগুলো আছে, তারা আমরা প্রত্যেকেই চাইছি এসআইআর হোক, স্বচ্ছ একটা ভোটার লিস্ট বের হোক। যারা অন্ততপক্ষে জীবিত আছে, ভারতবর্ষের নাগরিক, তারা ভোটার লিস্টে নাম থাকুক এবং তার স্বচ্ছতার সহিত ভোটার লিস্টে নাম উঠুক এবং তারা ভোটদান প্রয়োগ করুক। কিন্তু মমতা ব্যানার্জির একটাই জায়গায় সমস্যা, যে তার এই যে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, সেগুলো তো তৃণমূলের সম্পদ ছিল, সেগুলো বঞ্চিত হবে। আর তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটারের উপর ভিত্তি করে তারা প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করে, সে কারণে এদের এত যন্ত্রণা আর এত লেকচার। সামনে 2026 বিধানসভা নির্বাচন, কোন কোন ইস্যুকে সামনে রেখে আপনারা বিধানসভা নির্বাচনে লড়বেন? দেখুন, ইস্যু প্রচুর। আপনি চোখ বন্ধ করে মনে যেটা আসবে সেটা ভাববেন, সেটাই আপনার ইস্যু। কারণ তৃণমূল কংগ্রেস পুরো পশ্চিমবাংলাটাকে দেউলিয়া করে দিয়েছে। আপনি তো একজন শিক্ষিত ছেলে, বেকার ছেলে, কিছু করছেন না, এই চ্যানেলে কাজ করছেন। আপনি তো এমএ বিএডও শুনেছি, আমিও হিস্ট্রিতে এমএ বিএড করেছি। দুর্ভাগ্য, চাকরি পাইনি। আপার প্রাইমারিতে পাস করছিলাম, প্যানেলের নাম এসেছিল, তারপরে নেই। এই সরকারটা পুরোটা ভাঁওতাবাজির উপর দিয়ে চলছে আর মিথ্যা প্রতিশ্রুতির উপর দিয়ে চলছে। প্রথম আমাদের ইস্যু হবে যে বেকারত্ব দূর করার জন্য এই তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল 2011 সালে, তার ধারের কাছেই যায়নি। একবার এসএসসি রিক্রুটমেন্ট হয়েছে, তাই আবার পুরোটা জালি। বেকারত্বের বিষয়টা আমরা তুলে ধরবো, একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু আমার এই সাগর কেন্দ্রিক বলি। এই সাগরে বলছিল না বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, যে আমরা দায়িত্ব দিন, ভোট দিন, আমরা ক্ষমতায় আসি, সাগরদ্বীপকে চারিদিকে আমরা কংক্রিটে নদীবাত করে দেবো। আপনি দেখতে পেয়েছেন নদীবাত কোথাও হয়েছে? হয়েছে। যে টাকার কাজ হয়েছে তার 60% টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। আর এরা পরিকল্পনা মাফিক এই কাজগুলো বর্ষার সময় করে এবং নদীবাঁধ পরিদর্শন করতে যায়। কারণ বর্ষার সময় 2-4 ঝোড়া মাটি ফেলে দেয়, বাঁশ পুঁতে দেয়, কাজ হয়ে গেছে, ওটা ভেঙে নিয়ে চলে যাবে, এই কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকবে। তাহলে নদীবাঁধে একটা বড় ইস্যু আমাদের হাতে। সাগরদ্বীপের মানুষরা সেটা উপলব্ধি করতে পারছে, কারণ বর্ষাকালে তাদেরকে জলে ভাসতে হয়। MG1, MG2, তারপরে আপনার DS1, গঙ্গাসাগর, ধবলাট, প্রত্যেকটা জায়গায় মানুষজনেরা আতঙ্কে থাকে বর্ষাকালে। এই বুঝি ডুবতে হয়, এই বুঝি শস্য ভেসে যাচ্ছে, এই বুঝি বাড়ি ভেসে যাচ্ছে। অতএব সেই জায়গা থেকেও তৃণমূল ব্যাকফুটে প্রতিশ্রুতি রাখতে পারেনি। এই তৃণমূল সরকার বলেছিল যে ক্ষমতায় এসে আমরা শিল্পগুলো করব, বন্ধ শিল্পগুলো খুলবো। কটা শিল্প খুলেছে আপনারাই বলুন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত যেটা দেখেছি, প্রায় 6000+ কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে অন্যত্র। দেখুন, বেঙ্গল সামিট যে একটা শিল্প সম্মেলন, 11 সালের টিএমসি ক্ষমতায় এসছে। এই সামিটগুলোতে কোটি কোটি টাকা খরচ হয়, শিল্পপতিরা আসে, ভালো ভালো খাওয়ার দাওয়ার খেয়ে বক্তব্য দিয়ে চলে যায়। কটা শিল্প এসছে দেখাতে পারবেন? চলে গেছে নতুন শিল্প কটা এসছে? বরঞ্চ প্রচুর শিল্প বন্ধ হয়ে গেছে। ব্রিটানিয়া বিস্কুট সেটা আছে, চলে গেছে। প্রথম চলে যায় এই পশ্চিমবাংলা থেকে এবিজে কোম্পানি, হলদিয়া থেকে। এরকম ভাবে আর বহু শিল্প বন্ধ হয়ে গেছে তৃণমূলের জামানাতে, একটা নতুন কোনো শিল্প গড়ে ওঠেনি। এ তো শিল্প গেল। ব্রিজ এর আগে তো দেখছি, গত বছরই দেখেছি, ব্রিজে হওয়ার জন্য অভিনন্দন যাত্রা, মিষ্টি খাওয়া খাই নাকি ব্রিজ হয়ে গেছে।
আজকে দেখুন বীজের কিছু হয়েছে? আপনারই বলুন না। আমি যতদূর জানি কোনো একটা কাজ করতে গেলে সয়েল টেস্টটা আগে, ব্রিজ করতে গেলে সয়েল টেস্ট আগে প্রয়োজন। এখানে দেখছি সয়েল টেস্ট হলো না, কোনো কিছু হলো না, টেন্ডার হয়ে লোকে কাজ নিয়ে নিচ্ছে। আরে আগে দেখুক যে পিলারটা কোন জায়গায় পোতা হবে, সেই জায়গায় মাটিটা শক্ত আছে না, পিলারগুলো নিচে ঢুকে যাবে। পুরো মানুষকে ভাঁওতামি দিচ্ছে। সাগরদ্বীপে একটা কোল্ড স্টোরেজ নেই। সাগরদ্বীপের মানুষরা কৃষি এবং মাছ চাষের উপর নির্ভরশীল। তারা যে ফসলগুলো নষ্ট হচ্ছে, পাইকার দিয়ে নিয়ে যেতে দিয়ে বিক্রি করতে পারছে না, মাঝে কালোবাজারি লোকের ব্যবসায়ীরা ঢুকে যাচ্ছে, তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না। তার জন্য আজকে কিষাণ মান্ডি আছে, সেই কিষাণ মান্ডিতে কি গরু আর ষাঁড় চড়ছে, ছাগল চড়ছে, আর রাত্রিবেলা অসামাজিক কাজকর্ম হয়ে থাকে। মানে কিষাণ মান্ডি আছে কিন্তু কৃষকরা নেই, ফসল বিক্রি করার জায়গা নেই। আজকের আরো একটা জিনিস ভাবুন, এই সাগরদ্বীপের বিভিন্ন প্রান্তে যে ভ্যাসেল ঘাট বা বিভিন্ন জেটিগুলো আছে, সেই জেটিগুলোর অবস্থা কি? আজকে ভ্যাসেল পেরোতে গেলে 45 মিনিট সময় লাগে। পরিকল্পনার অভাব। ওটা বামফ্রন্টের জামানায় এই ঘাটটা হয়েছিল 1 নম্বর জেটি ঘাট। তারপরে যদিও এরা একটা ঘাট করলো, সে ঘাটে অধিকাংশ সময় ভ্যাসেল চলে না, 5 থেকে 6 ঘন্টা মানুষকে বসে থাকতে হয়। আরো বহু ইস্যু আছে। আজকের কপিলমুনি মন্দিরের সামনে যে নদী ভাঙন পাইলট প্রজেক্ট করছিল 2019 সালে, 19 কোটি টাকা না কত কোটি টাকা, সে পাইলট প্রজেক্ট কোথায়? সব কাটমানি হিসাবে পকেটে ঢুকেছে। আর সাগরদ্বীপে হ্যাঁ, তৃণমূল সরকার একটা কাজ করেছে, ওই সেভিক ভলেন্টিয়ার পার্টির ছেলেদের রিক্রুটমেন্ট করেছে। এছাড়া তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়নের কাজ করেনি। বাদ বাকি যা বলবেন সেটাই আমাদের আগামী নির্বাচনের ইস্যু। আপনার মনে যেটা আসবে সেটাই আমাদের কি বলবো, আগামী নির্বাচনের ইস্যু। গতকাল চৌরঙ্গিতে যে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো, এই সভাতে সোনারপুরের উত্তর বিধায়িকা লাভলি মৈত্রীর হাত ধরে একাধিক বিজেপির সমর্থক যারা তৃণমূলে যোগদান করলো। এটা তো বিজেপির ক্ষেত্রে একটা বড় ধরনের ভাঙন। কোনো ভাঙন নয়। ব্যক্তিগতভাবে বলছি, যারা যোগদান করেছে, আপনারা যদি তাদের কাছে গিয়ে একান্তভাবে কথা বলেন, দেখবেন কোনো না কোনো দিক দিয়ে তাদেরকে ভয় ভীতি সন্ত্রস্ত করিয়ে তৃণমূলে যোগ করিয়েছে। কারণ বিজেপির যারা কর্মী হয়, তারা একবার যদি বিজেপি করতে থাকে, তাদের মনে এবং অন্তরে বিজেপি গেঁথে যায়। কারণ এটা রাষ্ট্রবাদী দল, এখানে চোর চিটিংবাজদের কোনো জায়গা থাকে না, তারা জানে। আর আজকে তৃণমূল কংগ্রেস যেটা করছে, বিরোধী শূন্য। গতবারের পঞ্চায়েতে দেখছেন মমতা ব্যানার্জি বক্তব্য ছিল বিরোধী শূন্য পশ্চিমবাংলা চাই। তার মানে কি, সন্ত্রাসের উপর ডিপেন্ড করে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করে। এবং এই যে জয়েনিং, দেখবেন এর অন্তরালে তাদেরকে কোনো জায়গা থেকে ভয় দেখানো হয়েছে, জোর করে ধরে নিয়ে এসে জয়েন করিয়েছে। এতে বিজেপিতে কিচ্ছু প্রভাব পড়বে না। ঝান্ডা নেবে তৃণমূল, ভোট দেবে বিজেপি। এটাই হবে আগামী 26 নির্বাচনে দেখতে পাবেন। আপনি একজন শিক্ষিত পার্সন, আপনাদেরকে শুধু আপনি নয়, আপনাদের একাধিক দলীয় কর্মীদেরকে দেখেছি সমাজে বা রাজনৈতিক ক্ষেত্রে বলুন, একাধিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন। কিন্তু সেখানে আমার যেটা মনে হয়েছে, আমি সাগরদ্বীপের কথাই বলি, সাগরদ্বীপে তো আরো অনেক বুদ্ধিজীবী মানুষ আছে, অনেক এডুকেটেড পার্সন আছে, তাদেরকে তো আমরাও তো প্রায় ক্ষেত্রে দেখি না যে এইরকম একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই বুদ্ধিজীবীদের প্রসঙ্গে কি বলবেন? তারা কি ভয় পায়, না কোন একটা জায়গায় অন্যায় দেখলে বা নিজের স্তব্ধ থেকে যাওয়া, বা ওই প্রতিবাদ করতে গেলে নিজের মধ্যে কোনো একটা ভয় ভিতর জায়গা আসা, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, বুদ্ধিজীবী সাগরে শিক্ষিতের পার্সেন্টেজ অনেক বেশি, সেক্ষেত্রে বুদ্ধিজীবী অনেকে আছে, কিন্তু মেরুদণ্ডযুক্ত বুদ্ধিজীবী কিন্তু কম আছে। অনেকের হয়তো খারাপ লাগতে পারে আমার কথাটা, আমার তো মনে হয় এই মুহূর্তে সাগরদ্বীপে ইতিহাসে এর আগে আমরা দেখিনি, সাগরদ্বীপের বিজেপিতে এত এডুকেটেড পার্সন কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না। যেমন আপনাকে বলি, ডক্টর অসীম মণ্ডল ডক্টরেট করা, ডক্টর অমলেশ পাত্র, ডক্টর অনুপ দাস, ডক্টর বিধান দাস, 4 জন ডক্টরেট মানুষ এই মুহূর্তে সাগর বিজেপিতে আছে সক্রিয় কর্মী এবং নেতা হিসেবে। আর আপনি যে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষজনের কথা বলছেন, সেই প্রসঙ্গে বলি, তাদের হয়তো মেরুদণ্ড কোনো না কোনো জায়গায় একটা আবদ্ধ হয়ে আছে। পাছে বুঝি আমি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাকে কোনো না কোনো জায়গা থেকে আমাকে বিপদে ফেলে দেবে। এই যে 4 জন ডক্টরেট মানুষ বিজেপিতে আছে, তারাও তো বুদ্ধিজীবী, তারাও তো এডুকেটেড পার্সন, ডক্টরেট পার্সন, কোনো না কোনো জায়গায় সার্ভিস করছেন। তা তারা কি করে বিজেপিতে এসে সামনের সারিতে এসে আন্দোলন করছে বা প্রতিবাদে মুখর হচ্ছে? আর আপনি যে সম্প্রদায় বুদ্ধিজীবী মানুষজনের কথা বলছেন, আমি দেখি তো বিভিন্ন জায়গায়
বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে তাদের বক্তব্য শুনি, অনেক বড় বড় কথা বলে। কিন্তু প্র্যাকটিক্যালি আমি বলছি না যে আমাকে বিজেপির ঝান্ডার তলে এসে প্রতিবাদ করতে হবে, আমি এটা বলছি না। আপনারা আপনাদের জায়গা থেকে নাগরিক মঞ্চ করে অন্যায়ের প্রতিবাদটা করুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালা বলুন। আরজি করের ঘটনা, ভারতীয় জনতা পার্টি কিন্তু আন্দোলনে নামছিল পরে, কিন্তু আগে ছিল নাগরিক মঞ্চ, সেখানে তো কোনো ঝান্ডা ছিল না। সে সমস্ত বুদ্ধিজীবী সাগরের মানুষগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, বা তাদের প্রতিবাদের ভাষা সাগরদ্বীপের কোনো জায়গায় আমি দেখতে পাইনি। এই যে লকডাউন গেল কিছুদিন আগে, কজন শিক্ষিত এডুকেটেড পার্সন চাকরিজীবী মানুষ সাগরদ্বীপে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলুন তো? এত এত করে তো টাকা পায়। মানসিকতার প্রয়োজন। আমি শিক্ষিত মানে বুদ্ধিজীবী, আমি অন্যায়ের প্রতিবাদ করব, সেটা থাকতে হলে দম থাকা চাই। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে যাদের দম আছে তারা ঝান্ডার তলেও প্রতিবাদ করে, উইদাউট ঝান্ডা না নিয়েও অন্যায়ের প্রতিবাদ করে, সেটা রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। যদি প্রকৃতপক্ষে তারা দেখেছে এটা অন্যায়, প্রতিবাদে সামিল হবে, এটা ন্যায়, তাহলে ঠিক আছে, পক্ষপাতিত্বমূলক করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে। আমি বলছি না যে বিজেপি সব কাজ ভালো, সব কাজ নাও ভালো লাগতেই পারে তাদের, বিভিন্ন ইস্যুতে তারা করুক না, তাহলে আমাদের যদি কোথাও ভুল থাকে আমরা সংশোধন করে নিতে পারি। তো তারা দেখেছি ম্যাক্সিমাম শাসক দলের হয়ে তারা সওয়াল করে, কিন্তু এই সমস্ত ইস্যুগুলো, যে এই যে বেকারত্বের জ্বালা, যে 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল দুর্নীতি যায়, আমি তো একটা MA BEd করা ছিল, আমার যন্ত্রণা নেই, আমিও তো চাকরি পাইনি। তাদের কটা বুদ্ধিজীবী সাগরের বুদ্ধিজীবী মানুষ প্রতিবাদে সবর হয়েছে বলুন তো? এটা কি আমরা দায়ী? রাজ্য সরকার তার নেতা মন্ত্রীরা চুরি করেছে, জোট চুরি করেছে, টাকার বিনিময়ে সাদা কাগজে চাকরি দিয়েছে, কই এর বিরুদ্ধে কই একটা প্রতিবাদে নামেনি কেন? এর জন্য না মেরুদণ্ড সোজা চাই। তো আমি বলছি না সব বুদ্ধিজীবীদের মেরুদণ্ড সোজা নেই, দেখুন কোনো না কোনো জায়গা থেকে ওদের উপরেও চাপ আছে, যে কারণে ওরা প্রকাশ্যে বেরিয়ে এসে এই অন্যায়ের প্রতিবাদ করা মানে তো রাজ্য সরকারের বিরুদ্ধে যাওয়া, সে কারণে তার একটা ভয়ের জায়গা থেকে মনে হয় পিছিয়ে আছে। তবে আমি আশাবাদী তারা মনে প্রাণে চাইছে এই তৃণমূল নামক সরকারটাকে, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে 26-এ তারা উপড়ে ফেলার জন্য পিছনে থেকেও তারা সহযোগিতা করবে ভারতীয় জনতা পার্টিকে। কারণ আমরা বিরোধী রাজনৈতিক দল, একমাত্র আমরাই এসে পশ্চিমবাংলাতে সুশাসন, নতুন শিক্ষক রিক্রুটমেন্ট, শিল্প, সমস্ত কিছু আমরাই, পুরাতন যে পশ্চিমবাংলার সোনার বাংলা, সেই বাংলাটা আমরা নিয়ে আসতে পারবো, সেটাও তারা জানে। আগামী 26-এর নির্বাচনে আমি আশা রাখি তারা ব্যালট বাক্সে সেটা প্রতিফলিত করে দেবে। আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের এই আলোচনাটা শেষ করবো, তার আগে আমি আর দুটো প্রশ্ন করে নেব। আমাদের কচুবেড়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা, আমরা প্রতি বছরই দেখি গঙ্গাসাগরে কপিলমুনি মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর ঠিক ডিসেম্বর মাস হলে আমাদের এই রাস্তা মেরামতির কাজ হয়। আমরা কি সেখানে একটা দেখতে পাই না যে একটা রাস্তা 1 বছর লংজিভিটি হবে না, প্রত্যেক বছর সেই কাজটা শুরু হয় এবং রাস্তাটা দেখি 5-6 মাস কি 7 মাসের মধ্যে সেই রাস্তাটা খারাপ হয়ে যায়? প্রসঙ্গে কি বলবেন? দেখুন, তৃণমূলের অনেক শ্রী প্রকল্প আছে না, এবার তৃণমূলের উচিত কাটমানি শ্রী বলে একটা প্রকল্প চালু করতে হবে। এর আগেও তো আমরা দেখেছি, গঙ্গাসাগরের আমরা ছেলে, একটা সাগর মেলা হয়ে গেল, দ্বিতীয়বার সাগর মেলাতেও রাস্তা ভালো থাকে, আর এখন 6 মাস যাচ্ছে না রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। সব জায়গায় তো কাটমানি। এই যারা কন্ট্রাক্টর তারা তো বিপদে পড়ে আছে, 8 বছর 9 বছরের টাকার পেমেন্ট পাচ্ছে না। একটা কাজ করতে গেলে 30% লেস মেরে কাজ করতে হচ্ছে এবং তার দলীয় নেতাদের টাকা দিতে হচ্ছে, তারপর সে কাজ করতে পারবে। তো তারা সেই রাস্তাটা গুণগত মান উন্নয়ন কিভাবে হবে? কারণ অধিকাংশ টাকা যদি তৃণমূলের নেতারা কাটমানি হিসাবে খেয়ে নেয়, তো স্বাভাবিক কারণে রাস্তায় এরকম খারাপ অবস্থা হবে। অর্থাৎ কাটমানি মুক্ত হলে তবেই কিন্তু আপনার এই রাস্তার যে বিষয়গুলো তার গুণগত মান ভালো হবে, এটুকুই আমি বলতে পারি। আমি একদম শেষ প্রশ্নে যাব, 2026 নির্বাচনে আপনাদের বিজেপির প্রার্থী কে হচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টিতে কেউ কোনোদিন বলতে পারে না যে অমুক ব্যক্তি প্রার্থী হচ্ছে, আমি প্রার্থী হচ্ছে, শ্যাম প্রার্থী হচ্ছে, রাম প্রার্থী হচ্ছে। কারণ বিজেপি একটা বৃহত্তর সাংগঠনিক রাজনৈতিক দল, এখানে প্রার্থী নির্বাচন হয় কোনো একজন ব্যক্তি কেন্দ্রিকের উপরে নির্ভর করে না। বিভিন্ন সেক্টর থেকে যেই প্রার্থী হোক না কেন তার সম্বন্ধে বিভিন্ন ডেটা তারা কালেক্ট করে। আপনি ধরে রাখুন 12 থেকে 13 জায়গায় থেকে
ওই প্রার্থীর সম্বন্ধে নানান ইনকোয়ারি হওয়ার পর প্রার্থীর নামটা সিলেকশন হয়। সেই যে আমিও এতদিন এই প্রায় আমি বিজেপি করলাম প্রায় ধরুন 18 বছর 19 বছরের কাছাকাছি, আমিও নিজে ধরতে পারি না যে কারা এই প্রার্থী নির্বাচন বা সিলেকশন করে। জানি দিল্লি থেকে নাম প্রকাশ হয়, কিন্তু এটা বলা খুব টাফ। তবে যাই হোক, ভারতীয় জনতা পার্টি 294টা সিটে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে। আর আমাদের যেই প্রার্থী হোক না কেন, আমরা প্রতীক দেখে আগামী 26-এর নির্বাচনে লড়াইয়ে নামবো এবং এই তৃণমূল কংগ্রেস নামক একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে পশ্চিমবাংলা থেকে তুলে উপড়ে ফেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেবো এবং সুশাসন প্রতিষ্ঠা করবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে, সরকারে এসে। আমরা ক্ষণিকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আমাদের নিউজ রুমে উপস্থিত থাকার জন্য বিজেপির নেতা অরুণাভ দাসকে আমরা নিউজ রুমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার, নমস্কার।